আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আমার ফুটবল লাভ এন এবং ফুটবল এন নিশা দুটোটা চ্যানেলে একদিনের ব্যবধানে দুইটা চ্যানেলেই আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়ে গেছে, যেটা সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আপনারা না থাকলে এটা পসিবল হতো না। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট সেকশনে কংগ্রাচুলেশন জানিয়েছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। জাস্ট এতটুকুই বলবো যে আপনাদের সবার প্রতি ভালোবাসা অবিরাম। তো এখন আজকের ভিডিওর মেইন পয়েন্টের দিকে আসি। অনেকদিন ধরে তো কনসিস্টেন্টলি ভিডিও দিতে পারি না এই চ্যানেলটাতে, সো আজকেও তেমন কোনো স্পেশাল ভিডিও নিয়ে আসতে পারতেছি না। বাট স্পেশাল ভিডিও নিয়ে আসতে না পারলেও আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দেব, যে কমেন্টগুলো বিগত বেশ কয়েকদিন ধরে আপনারা আমার ইউটিউবের কমেন্ট সেকশনে করতেছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সেই কমেন্টসগুলোর রিপ্লাই দেওয়ার ট্রাই করব। দেখি আপনারা কেমন কমেন্টস করেছেন, আর আমার পক্ষ থেকে ওই কমেন্টসগুলার রিপ্লাই কিভাবে দেওয়া যায়, সর্বোচ্চ পরিমাণে কিভাবে ভালোভাবে দিতে পারি সেটাই ট্রাই করব। তো প্রথমত আমরা যার কমেন্টসটা নিতেছি, ভাইয়ের নাম হচ্ছে ইমরান খান। ভাই লিখেছেন, ডুরিবাল জুনিয়র একটা পাগল, কি করে না করে আমরা কিছুই বুঝতে পারতেছি না। অবশ্যই ভাই ডুরিবাল জুনিয়র যে কি করতেছে সেটা হয়তো নিজেও জানে না, আমরা তো থাক দূরের কথা, সে নিজেও জানে না আসলে এক্স্যাক্টলি ব্রাজিলের এই টিমটাকে নিয়ে সে কি যে করতে চাইতেছে, তার প্ল্যানটা কি। তিনি ইন ফিউচারে 2026 বিশ্বকাপে কোন প্ল্যান নিয়ে ব্রাজিলকে নিয়ে যাবেন, কোন প্ল্যানটাকে এক্সিকিউট করে ব্রাজিলকে মোটামুটি ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন, সেটা হয়তো নিজেও জানে না। সো তাকে অনেকেই, শুধু আপনি না, অনেকেই মেন্টাল কোচ বলে থাকে, যেটা আমিও বলি। এরপরে কমেন্টটা করেছেন এমডি জাহিদ ভাই, লিখেছেন ডুরিবালকে বাদ দিলে সবাই ডাক পাবে। অর্থাৎ তিনি বোঝাতে চাইতেছেন বাকি যে পুরাতন প্লেয়ার গুলা রয়েছে, ক্যাসেমিরো, তারপর অস্কার, ফিলিপে কৌতিনো, এরা মোটামুটি ডুরিবাল জুনিয়রকে বাদ দিলে নাকি ডাক পাবে। সো সবাই যে ডাক পাবে সেই জিনিসটা কিন্তু না। হয়তো ক্যাসেমিরো ডাক পাইতে পারে, আদার্স যে ফিলিপে কৌতিনো ডাক পাবে না, তেমন ভালো ফর্মে নাই, অস্কারও তেমন ডাক পাবে না, রিসার্লিসনও ইনজুরিতে। সো কিছু কিছু প্লেয়ার আছে ডাক পাইতে পারে। তো এরপরে যে কমেন্টের রিপ্লাই দিব, ভাইয়ের নাম হচ্ছে এমডি আব্দুল কাদের জিলানি। ভাই লিখেছেন, পাগল কোচ থাকলে ব্রাজিলের কপালে দুঃখ আছে। অর্থাৎ দুরিবাল জুরিয়াল থাকলে ব্রাজিলের কপালে দুঃখ আছে। অবশ্যই দুঃখ আছে, হয়তো ব্রাজিল 2026 বিশ্বকাপ খেলতে পারবে, বাট ওই বিশ্বকাপে যে ভালো করতে পারবে সেটা কিন্তু বলা যাবে না। এরপরে যে কমেন্টে রিপ্লাই দিব, আইডির নাম হচ্ছে স্টুডি ইনফো 990। তিনি লিখেছেন, ক্যাসেমিরোর একমাত্র সমাধান হলো আন্দ্রে সান্তোসকে কল করা। মানে ক্যাসেমিরোর যে রিপ্লেসমেন্ট হিসেবে আন্দ্রে সান্তোসকে তিনি ডাকতে বলেছেন। দেখুন, আন্দ্রে সান্তোস মোটামুটি ভালো করতেছে, বাট এত পরিমাণ ভালো করতেছে না যে পরিমাণ ভালো করলে তিনি ব্রাজিল জাতীয় দলের ফার্স্ট 11-এ আসতে পারবে কিংবা স্কোয়াডে ডাক পাবে। তো প্লেয়ারটা ভালো, অবশ্যই ভালো, বাট এখনো পর্যন্ত সেই লেভেলের পারফর্ম দেখাইতে পারতেছে না। এরপরে যে কমেন্টটা পড়বো, ভাইয়ের নাম হচ্ছে জে আর নিলয়। ভাই লিখেছেন, আন্দ্রের মতো একটা প্লেয়ারকে যদি নেওয়া যায় তাহলে ক্যাসেমিরোর মতো একজন অভিজ্ঞ ভালো মিডফিল্ডারকে কেন নেওয়া হবে না। ক্যাসেমিরোকে যদি না নেয় তাহলে এখানে আন্দ্রে সান্তোসকে একটা কল করা উচিত। ভাই আন্দ্রে সান্তোসের কথা তো একটু আগেই বললাম। তো ক্যাসেমিরো, আন্দ্রে, হ্যাঁ কথাটা যে খারাপ বলেছেন সেটা কিন্তু নয়। ওই আন্দ্রে যে প্লেয়ারটা রয়েছে হোল্ডিং মিডফিল্ডারে, ওই প্লেয়ারটা যে পারফর্ম করতেছে ব্রাজিল দলে, সেই অনুযায়ী যদি হিসেব করেন তাহলে ক্যাসেমিরোকে অবশ্যই ডাকা যায়। বাট এই ডুরিবাল জুনিয়র মেন্টাল, এটা তো একটু আগেই বললাম। এরপরে যে কমেন্টটা করবো, ভাইয়ের নাম হচ্ছে এস কে রিটন। ভাই লিখেছেন, দানিলো যদি জাতীয় দলে সুযোগ পায় তাহলে ক্যাসিমিরো কোন দোষ করছে। ভাই এটা অবশ্যই ঠিক, দানিলোর বয়সটা কত, সম্ভবত 33 আর ক্যাসিমিরোর 32। সো যে জায়গায় দানিলো জায়গা পায় সেই জায়গায় ক্যাসিমিরো কেন পাবে না। দানিলো কি আহামরি ভালো করতেছে ব্রাজিল দলে? অবশ্যই না। সো সেই অনুযায়ী ক্যাসেমিরোকে একটা সুযোগ দেওয়ার জন্য আপনি বলেছেন, অবশ্যই আপনার সাথে আমি মোটামুটি একমত। এরপরে যে কমেন্টটা করেছেন, ভাইয়ের নাম হচ্ছে জীবন। তিনি লিখেছেন, ভাই নেইমার কবে ফিরবে। ভাই নেইমার সম্ভবত মাঠে তো ফিরবে এই মাসের 15 কিংবা 16 তারিখ, মানে ট্রেনিং গ্রাউন্ডে সম্পূর্ণরূপে ট্রেনিং এ ফিরবেন। তারপর ওই আগামী মাসের 7 তারিখে যদি নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করাইতে পারে সৌদির প্রো লিগে, তাহলে আগামী মাসের 7 তারিখে একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা নেইমার জুনিয়র খেলবে। এরপরে যে কমেন্টটা পড়বো, ভাইয়ের নাম হচ্ছে আকবর হোসেন। তিনি লিখেছেন, ভাই গার্দিওলার কোচিং ক্লাব ছেড়ে দিচ্ছে, সেটা কি সঠিক? মানে তিনি বোঝাইতে চাইতেছেন পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি কিংবা ক্লাব ক্যারিয়ারের যে কোচিংটা সেটা ছেড়ে দিতে চাইতেছে, এটা কতটুকু সত্য?
ভাই এটা সম্পর্কে এখনো সঠিক কোনো অথেন্টিক সোর্স নাই, মানে সবাই বলা বলি করতেছে আর কি। এরপরে যে কমেন্টসটা আমি নিতেছি, দুজনে একই ধরনের কমেন্টস করেছেন। একজনের নাম হচ্ছে সাব্বির আহমেদ, একজনের নাম হচ্ছে জাহিদ। তারা দুইজনেই লিখেছেন ভাই 18 তারিখ নেইমার মাঠে নামবে, এটা কতটুকু সত্য? ভাই এটা সম্পূর্ণ ভুয়া তথ্য। সো 18 তারিখ কোনো ম্যাচ নেই। সো 18 তারিখ যেহেতু ম্যাচ নেই, সেই অনুযায়ী এখন নেইমার জুনিয়র 18 তারিখ মাঠে নামতে পারবে না, কারণ আল হিলালের হয়ে এই বছর আর কোনো ম্যাচ নেই, ও জানুয়ারির 7 তারিখ বাদে। তো আশা করি উত্তরটা পেয়েছেন। এরপরে যে কমেন্টটা নিব, আইডির নাম হচ্ছে অমিত ভাই লিখেছেন আন্দ্রেস পেরেরাকে রাখা উচিত, ইগর জেসুস থেকে এন্ড্রিক বেটার। ভাই এন্ড্রিকের যে কোয়ালিটি দেখলাম, এন্ড্রিকের কোয়ালিটি ব্রাজিলিয়ান লিগে যখন ছিল তখন তার কোয়ালিটিটা দেখাইতে পারতেছে, বাট তিনি যখন রিয়াল মাদ্রিদেতে গেলেন ওইখান থেকে প্রথম কয়েকটা ম্যাচে ভালো খেলছিল, যদিও তার পাসিং রেঞ্জ ভালো না, তার ওই ফিজিক্যাল ফিটনেসও ভালো না। ইগর জেসুসের চাইতে ভালো, এতটা ভালো বলা যাবে না। তো আন্দ্রেস পেরেরাকে অবশ্যই রাখা উচিত, বাট তাকে রাখাও কিন্তু বেশ টাফ। কেন টাফ? যখন নেইমার জুনিয়র এই টিমটাতে ব্যাক করবে তখন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অবশ্যই খেলবে। আন্দ্রেস পেরেরা তো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে। সো ওই জায়গায় নেইমার জুনিয়র, তারপরে হচ্ছে রাফিনহা, দুটা প্লেয়ার থাকবে। ওই দুজনকে টপকে আপনার এই জায়গায় আন্দ্রেস পেরেইরাকে নেওয়াটাও বেস্ট টাফ। এরপর যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে এমডি মেহেদি শেখ ভাই লিখেছেন ভাই আপনি কোন অ্যাপ দিয়ে খেলা দেখেন একটু বলবেন আমাকে, আমরা একটু খেলা দেখতাম প্লিজ ভাই, এটা নিয়ে একটু ভিডিও দেন। ভাই ভিডিও দেওয়া পসিবল না, অন স্ক্রিনে এইসব দেখাইলে আপনার ওই কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে পড়ে, তো ওইখানে ঠাস ঠাস করে চ্যানেলে স্ট্রাইক চলে আসে। আমি কিন্তু অলরেডি চ্যানেলে স্ট্রাইক খেয়েছিলাম এই কারণে কয়েকটা। সো এগুলা নিয়ে ভিডিওতে কথা বলা যাবে না অন স্ক্রিনে, বাট আমি আপনাদের নাম বলে দিতে পারি। যেমন আমি যেই অ্যাপস দিয়ে খেলাটা দেখি এটা হচ্ছে লাইভ ফুটবল স্ট্রিম টিভি। সো এইখানে সব ধরনের ম্যাচই দেখা যায় আপনার, বাংলাদেশের লিগ বলেন, পাকিস্তান, ইন্ডিয়ান, তারপর ইউরোপ, আর্জেন্টিনা, ব্রাজিল, সব ধরনের খেলা এই অ্যাপসে আমি দেখতে পারি। এরপরে যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে এমডি মেহেদি ইসলাম ভাই লিখেছেন আপকামিং কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে জানতে চাই, এবং আপকামিং ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে সেটাও জানতে চাই। ভাই ব্রাজিলের ম্যাচ হচ্ছে 2025 সালের আপনার মার্চের 20 তারিখে এবং মার্চের 25 তারিখে। সো একটা হচ্ছে কলম্বিয়ার সঙ্গে, একটা হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে। 20 তারিখে হচ্ছে কলম্বিয়ার সঙ্গে, এরপরের ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে। আর আপকামিং যে কোপা আমেরিকাটা রয়েছে এটা 2026 সালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি, 2025-এ সম্ভব নয়, কারণ কোপা আমেরিকা প্রতি 2 বছর পর পর হয়। কোনো ঝামেলা থাকলে 1 বছর পর পর হয়, কোনো সময় 2 বছর, কোনো সময় 3 বছর পর পর হয়। সো এটা সম্পর্কে এখনো কনমেবল থেকে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট আসেনি, যখনই আসবে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করবো। এরপরে যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে নাহিদ, তিনি লিখেছেন ভাই আপনার ভিডিও দেখি আর ব্রাজিলের খেলার আগ পর্যন্ত যা হয় জানাবেন প্লিজ ভাই, নেইমার কি খেলবে সেই ম্যাচে? ভাই থ্যাংক ইউ ভাই সবসময় ভিডিও দেখার জন্য। আর এখন থেকে তো সবসময় ব্রাজিল নিয়ে এই চ্যানেলটাতে অন্তত ভিডিও আসবেই, প্রতিনিয়ত ভিডিও আসবেই। আর দ্বিতীয় কথা হচ্ছে নেইমার ইনশাল্লাহ আশা করা যায় যে তিনি ওই মার্চ মাসে ব্রাজিলের যে ম্যাচগুলো রয়েছে ওইখানে অবশ্যই খেলবেন। এরপরে যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে বিশাল পাল ভাই লিখেছেন অস্কার কোন ক্লাবে যাবে? ভাই এটা এখনো শিওর না কোন ক্লাবে যাবে, দেখা যাক ট্রান্সফার আপডেট যখন আসবে তখন এটা নিয়ে আপনাদের সামনে ভিডিও করার ট্রাই করব। এরপর যে কমেন্টটা করেছেন ভাইয়ের নাম হচ্ছে গেমিং উইথ সিএম আইডি থেকে, তিনি লিখেছেন ভাই 3-2-3 ফরমেশনে খেললে কেমন হবে? ভাই 3-2-3 3-2-3-2 এমন ধরনের ফরমেশনে আসলে ব্রাজিল খেলে না। তো এইখানে খেললে আপনার 3জন সেন্টার ব্যাক, 2জন হোল্ডিং মিডফিল্ডার, তারপর হচ্ছে 3জন মিডফিল্ডার আর 2জন অ্যাটাকার খেলাইতে পারবে আর কি। সো এমন ধরনের ফরমেশনে ব্রাজিল খেলে না। এমন ধরনের ফরমেশনে খেললে আপনার ওই সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে 2 উইংস থেকে আক্রমণের বেশি শিকার হবে, মানে ক্রসে গোল কনসিড করার সম্ভাবনা রয়েছে। মিডফিল্ড কন্ট্রোল নিতে পারবে, বাট গোল করার জন্য যে প্লেয়ারগুলো এগুলো তো নাই, গোল করার জন্য প্লেয়ারও লাগবে। তো এই ফরমেশন ব্রাজিলের সাথে অবশ্য যায় না। তো এরপরে যে সর্বশেষ কমেন্টটা করবো, ভাইয়ের নাম হচ্ছে এমডি সুমন ভাই লিখেছেন কায়ো সান্তোসকে সুযোগ দেওয়া দরকার। গোলকিপার হিসেবে আমি কায়ো সান্তোসকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, প্লেয়ারটা হাইটে ভালো, তারপর হচ্ছে মোটামুটি সেভের দিক থেকে মোটামুটি বেশ ভালো, ড্রাইভিং সেভ দিতে পারে, আপনার
মোটামুটি হাইটে ওই লং বলে যে লং রেঞ্জের যে শুটগুলো টপ কর্নারে আসে ওগুলো ফিরাইতে পারে। সো ইন ফিউচারে প্লেয়ারটাকে ব্রাজিলের প্ল্যানে রাখা দরকার। যদিও আমাদের এখন এডারসন, তারপর হচ্ছে এলিসন ব্রাজিল টিমে এসে সেই লেভেলের পারফর্ম দেখাইতে পারে না, তাই এখানে নতুন নতুন গোলকিপারকে যদিও ফার্স্ট 11 কিংবা স্কোয়াডে রাখা নাও হয়, তাহলে একটা স্কোয়াড ঘোষণা করে না যে আপনার প্রথমে একটা স্কোয়াড ঘোষণা করে তারপর ওইখান থেকে ছোট ছোট করে স্কোয়াডটাকে ছোট করে নিয়ে আসে, এমন ধরনের স্কোয়াডে অর্থাৎ প্রাথমিক স্কোয়াডে তাকে রাখা দরকার। প্লেয়ারটাকে এখন থেকে জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে রাখা উচিত, ইন ফিউচারে ভালো একটা অপশন হইতে পারে ব্রাজিলের জন্য। তো আজকের এই কমেন্টসের রিপ্লাইয়ের ভিডিওটা এখানে শেষ করতে চাই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। তো আপনারা যারা নতুন নতুন অডিয়েন্স আছেন দেখতেছেন আমাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি এখানে ভিডিও নিয়ে আসি। তো টেক কেয়ার, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ।